আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, যে যেখান থেকে দেখছো একটু জাস্ট জানাও যে আমাকে শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার কিনা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাও। আমরা আজকে অ্যাকাউন্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রেও মিল, এই রেও মিলের সিকিউ প্লাস এমসিকিউ যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে সিকিউর প্যাটার্নটা দেখব, সিকিউ কোন টাইপের প্রশ্ন আমাদের বেশি আসে, কোন টাইপের প্রশ্নগুলো আমরা বেশি সলভ করতে পারবো, যে টাইপের প্রশ্নগুলো থেকে আমাদের পরীক্ষা আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এর পরবর্তীতে আমরা এমসিকিউ রেও মিল থেকে যে কয়টা এমসিকিউ আমাদের আসতে পারে সবচাইতে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। সো সবাইকে রিকোয়েস্ট করব, খুব দ্রুতই আমাদের লাইভে যুক্ত হয়ে যাও, খুব দ্রুতই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। বন্ধুবান্ধবকে একটু কাইন্ডলি মেনশন করে দাও, আর বন্ধুবান্ধবের কাছে একটু আমাদের ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে আমরা খুব দ্রুতই তোমাদের সাথে কন্টিনিউ করতে পারি ক্লাসটা। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যারা অ্যাকাউন্টিংয়ে উইক আছো, অনেক স্টুডেন্ট আছো যারা অ্যাকাউন্টিংয়ে একটু উইক, বা অ্যাকাউন্টিংয়ের কোনো কিছু কিছু বিষয় তোমরা একটু তোমাদের কাছে জটিল মনে হচ্ছে, তাদের জন্য এই অধ্যায়টা অনেক বেশি সহজ। এবং এই অধ্যায় থেকে আমাদের যে এমসিকিউগুলো আসবে, সেই এমসিকিউগুলো যাতে আমরা খুব ভালোভাবে উত্তর করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সো সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা কে কোত্থেকে দেখছেন আমাদের ক্লাসটা একটু কমেন্টে জানিয়ে দেন, পাশাপাশি বন্ধুবান্ধবদের একটু মেনশন করে আমাদের ক্লাসে যুক্ত করে দিন। ওকে, আমি ক্লাসে চলে যাচ্ছি। তবে ক্লাসে যাওয়ার আগে আমি একটু রিকোয়েস্ট করব আবারও, যে আপনারা অবশ্যই ক্লাসে চলে আসুন। আপনারা ক্লাসে বিলম্ব না করে ক্লাসটাতে চলে আসুন, যাতে করে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ক্লাসে চলে আসবেন, আর বন্ধুবান্ধবদেরকে একটু ক্লাসটাতে মেনশন করে দিবেন, সবাইকে একটু শেয়ার করে দিবেন যে আমাদের আজকের ক্লাসটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ক্লাস শেষে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আজকের ক্লাসটা থেকে আপনারা অনেক কিছু কমন পাবেন, আর আমাদের পরীক্ষায় আসার মতো যা যা আছে সবগুলা নিয়ে আমরা কথা বলবো। সো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন, কে কোত্থেকে দেখছেন একটু জাস্ট আমাকে জানিয়ে দিন। আমরা এখনই ক্লাসে চলে যাব ইনশাল্লাহ, যাতে করে আমরা ক্লাসটা সবাই একসাথে করতে পারি। আর এই ক্লাসটা আপনাদের জন্য খুব ইফেক্টিভ একটা ক্লাস হতে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের ধারাবাহিক আয়োজনের মধ্য দিয়ে আমরা আপনাদের এমসিকিউর যে জড়তা আছে, অ্যাকাউন্টিংয়ে যে এমসিকিউ নিয়ে আপনাদের যে জড়তা, সেই জড়তা কাটার জন্যই আমরা কিন্তু এই ক্লাসগুলো দিচ্ছি। এই ক্লাসগুলোতে আপনারা যে এমসিকিউ সলভ করবেন, এরপরে আপনাদের আর কোনো ধরনের কোনো এমসিকিউ নেই, জটিলতা থাকবে না ইনশাল্লাহ। এটা আমি এতটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনারা কে কোত্থেকে দেখছেন একটু আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমরা আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে রেও মিল। এই রেও মিলে শুধুমাত্র 9, 10 আমরা যে রেও মিলটা করে আসছি, এখানে শুধু সেই রেও মিল না, এখানে ভুল সংশোধনী দাখিলা আছে, সংশোধিত রেও মিল আছে। সো এই অধ্যায়টাতে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আসে, আর এই অধ্যায় থেকে আমাদের যেহেতু সবসময় আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আসবে, সেজন্য আমরা এই অধ্যায়টাকে একটু অন্যভাবে শিখব। আর এজন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আপনাদের প্রথমে এই রেও মিল থেকে সিকিউ কোন টাইপের সিকিউ আসতে পারে সেই টাইপের কিছু সিকিউ আপনাদের সাথে শেয়ার করব। এর বাইরে আপনাদের সিকিউ কোশ্চেন হতেই পারে না। আমি ওইভাবে আপনাদের প্রশ্নগুলো সিলেক্ট করে দিয়েছি। এখানে আমি 6টা বা 7টা প্রশ্ন আপনাদের দেখিয়ে দিব। এর বাইরে ইনশাল্লাহ রেও মিল থেকে সিকিউ আর আসবে না। অর্থাৎ এটা হচ্ছে আপনাদের একবারই ফাইনাল একটা সাজেশন হয়ে যাবে। আমার এতটুকু বিশ্বাস, এটা ফলো করলে আপনারা 100% কমন পাবেন এখান থেকে। আমি যে রেও মিলগুলো এখন দেখাবো আপনাদের, ইনশাল্লাহ এর বাইরে আপনারা তেমন কোনো প্রশ্নই পাবেন না। সো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা একটু কষ্ট করে আপনাদের বন্ধুবান্ধবদেরকে একটু মেনশন করে দেন। সামনেই পরীক্ষা খুবই সন্নিকটে। পরীক্ষার কিন্তু সময় আমাদের নাই। যেহেতু আমাদের সময় ওই রকম নেই, সেহেতু আমরা অবশ্যই ট্রাই করব সবাই মিলে একসাথে ক্লাসটা করার জন্য। কারণ ক্লাসটা যদি আপনারা করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা খুব সহজেই
টাকার জন্যই আমরা কিন্তু ওকে আমার সাউন্ড ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি আলোচনায়। আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব যে যারা আমার ক্লাস এর আগে করেছেন বা যারা আমাকে চেনেন অবশ্যই জানেন যে আমার ক্লাসটা আপনাদের জন্য কতটা ইফেক্টিভ হবে। সো আমি শুরুতেই আলোচনা করব আমাদের প্রথম যে প্রশ্নটা। দেখেন এখানে প্রশ্ন নিয়ে আমরা ডিটেলস অত বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে এটা আমরা সবাই জানি প্রশ্ন কি হতে পারে। তবে এই প্রশ্নের মধ্যে আমরা জানি আমাদের সাধারণত একটা রেওয়া মিল দেওয়া থাকে, আর নিচে 3টা প্রশ্ন আসবে যে কোন কোন আইটেমগুলো রেওয়া মিলে আসে না। দেখো প্রথম যে প্রশ্নটা ছিল যে কোন কোন উদ্বৃত্তগুলো রেওয়া মিলে আসে না বা আসবে না, তাহলে রেওয়া মিলে কি কি আইটেম আসে না সেগুলো নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। আমরা জানি এরপরে যেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, আর সর্বশেষ হচ্ছে রেওয়া মিলের নির্ণয় করতে বলছে। সো আমাদের এখান থেকে এই টাইপের প্রশ্ন বেশি আসতে পারে যে কোন আইটেমগুলো আমাদের রেওয়া মিলে আসবে না, অথবা সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বের করো, অথবা মনিহারি খরচের পরিমাণ বের করো, অথবা মুনাফা জাতীয় আয় ব্যয়, হ্যাঁ, বা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বের করো। এই টাইপের প্রশ্নগুলাই বেশি আসে। খতে আমাদের সাধারণত চলতি সম্পদ ও চলতি দায়ের মধ্যে পার্থক্য আমি কিন্তু সাজেশনটা দিয়ে দিচ্ছি, মানে এই অধ্যায় থেকে আপনাদের এর বেশি পড়া লাগবে না। আমি যে কথাগুলো আজকে বলবো সেগুলাই আপনারা আপনাদের জন্য মনে করবেন একটা অ্যাডভাইস এবং সাজেশন, অর্থাৎ ফাইনাল সাজেশন এটাই। এই ফাইনাল সাজেশন হচ্ছে কি আমি রেওয়া মিল থেকে আপনাদের কোন টাইপের প্রশ্ন আসলে আসতে পারে সেটা আমি বলে দিচ্ছি, কারণ আমি কিন্তু প্রশ্ন এগুলা সলভ করব না, এগুলা হচ্ছে আমাদের আলাদা ক্লাসে পরবর্তীতে সলভ করা হবে। যদি আপনারা ক্লাসে রেসপন্স দেখান, বেশি বেশি করে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করেন, মেনশন করেন, তাহলে এই অঙ্কগুলো আমরা হাতে ধরে করাবো। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আমার নিজের হাতে করা। এই প্রশ্নগুলা আপনি এমনভাবে তৈরি করেছি, আপনি কিন্তু এগুলা সলভ করলে আপনার রেওয়া মিল, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে আমি যে সাজেশনটা আপনাদের দিচ্ছি এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, এতটুকু আপনি শিওর থাকতে পারেন। আমার 14 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স সেটাই বলে। ওকে, এখন আসেন তাহলে প্রশ্ন হচ্ছে ক নাম্বারে যেটা থাকছে, এই প্রশ্নটা হচ্ছে কোন কোন আইটেমগুলো রেওয়া মিলে আসে না। ভাইয়া রেওয়া মিলে কোন কোন আইটেমগুলো আসে না আমরা সবাই মোটামুটি জানি, যারা জানেন না তাদের জন্য জাস্ট সংক্ষেপে আমি একটু আলোচনা করে দিচ্ছি। যেমন আমি জাস্ট এখানে লিখবো যেগুলো কখনো রেওয়া মিলে আসবে না, যেগুলো কখনোই, আপনারা একটু নোট করে নিতে পারেন, খুবই কাজে লাগবে এই বিষয়টা, কখনোই রেওয়া মিলে আসে না। তাহলে রেওয়া মিলে আসে না যেগুলো কখনোই, সেগুলো কি? রেওয়া মিলে আসে না যেগুলো কখনোই রেওয়া মিলে আসে না। মাথায় রাখবেন এটা অনেক বড় একটা লিস্ট, এটাকে আমরা একটু সংক্ষেপে ছোট্ট করে আলোচনা করব। যেমন প্রারম্ভিক উদ্বৃত্ত, আমি জাস্ট এভাবে বিষয়টা বোঝাচ্ছি। প্রারম্ভিক উদ্বৃত্ত, প্রারম্ভিক উদ্বৃত্তের মধ্যে কি? প্রারম্ভিক উদ্বৃত্তের মধ্যে ধরো প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ। এখন প্রারম্ভিক সম্পদের মধ্যে কোন কোন সম্পদগুলা হতে পারে? যেমন প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল, হ্যাঁ, অথবা প্রারম্ভিক ব্যাংক জমা, অথবা প্রারম্ভিক দেনাদার। দেখো এই বিষয়গুলো কিন্তু তোমরা অনেকে জানতা না যে প্রারম্ভিক সম্পদ আমাদের রেওয়া মিলে কখনোই প্রারম্ভিক সম্পদের মধ্যে কখনোই প্রারম্ভিক নগদ তহবিল বা প্রারম্ভিক ব্যাংক জমা বা প্রারম্ভিক দেনাদার আসবে না। আবার এর মধ্যে প্রারম্ভিক দায়, প্রারম্ভিক দায়, প্রারম্ভিক দায়ের মধ্যে কোনগুলা? যেমন প্রারম্ভিক সম্পদ বলছি, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত বলতে পারবো, ব্যাংকের বিপরীত প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত। খেয়াল করবা একটু, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত। প্রারম্ভিক দেনাদারের পরিবর্তে আমরা কি বলতে পারবো? পাওনাদার বা প্রদেয়, হ্যাঁ, প্রারম্ভিক পাওনাদার। দেখো এই প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় এই জিনিসগুলা কখনোই রেওয়া মিলে আসবে না। এখন এগুলার সাথে মজুদ পণ্য বা মনিহারির কোনো সম্পর্ক নয়, আমি জাস্ট সংক্ষেপে বিষয়টা দেখাচ্ছি। তাহলে আমাদের কখনোই প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ বলতে কি কি সম্পদ? প্রারম্ভিক সম্পদ বলতে আমরা বুঝবো প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা এবং প্রারম্ভিক দেনাদার। সাধারণত এই 3 টাইপের সম্পদ কখনোই রেওয়া মিলে আসবে না। ঠিক একইভাবে ভাইয়ারা খেয়াল করো প্রারম্ভিক দায়। ভাইয়া দেখেন প্রারম্ভিক দায়ের মধ্যে আমাদের প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমার বিপরীত হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, আবার দেনাদারের বিপরীত হচ্ছে পাওনাদার। ওকে, এই জিনিসগুলো কখনোই রেওয়া মিলে আসবে না। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার যে প্রারম্ভিক সম্পদের মধ্যে কিছু সম্পদ আছে এবং প্রারম্ভিক দায়ের মধ্যে কিছু পরিমাণ দায় আছে যেগুলো কখনোই আমাদের রেওয়া মিলে আসে না। বিষয়টা কি ক্লিয়ার? আপনারা একটু কমেন্ট করে জানান তো
ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা, এরপরে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ। ক্লাসে অংশগ্রহণ করার জন্য অবশ্যই ধন্যবাদ ক্লান্ত পথিক, আপনাকে ধন্যবাদ। যারা আছেন আমাদের একটু রিকোয়েস্ট করব আপনারা একটু আপনাদের বন্ধুবান্ধবদেরকে একটু শেয়ার করে দেন। আমি দেখতে চাচ্ছি যে আমরা যদি মোটামুটি আপনারা যদি আমার ক্লাস পছন্দ করে থাকেন, যদি মনে হয় যে স্যারের কাছ থেকে অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্টে আমরা অনেক বেশি কিছু শিখতে পারবো, ইনশাল্লাহ আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা একটু বন্ধুবান্ধবদেরকে একটু মেনশন করে দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের জন্য। আর আপনাদের জন্য আমি একটা ফাইনাল সাজেশান রেডি করতেছি, ওই ফাইনাল সাজেশানটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। যারা ক্লাসে নিয়মিত থাকবেন তাদেরকে এটা গিফট হিসাবে আমরা একটা ফাইনাল সাজেশান দিয়ে দেবো। আমরা প্রত্যেক ক্লাসের জন্য আমার স্পেশাল পিডিএফ শিট আপনারা পাবেন। পাশাপাশি আপনাদের জন্য সামনে খুব চমক থাকছে, স্পেশাল 26টা মডেল টেস্ট এক্সাম আপনারা ফ্রিতে দিতে পারবেন। আপনারা আমাদের রয়্যাল কমার্স কেয়ারের পেজে এবং গ্রুপে গিয়ে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনাদের সাপ্তাহিক রুটিন। তো সব কিছুই কিন্তু আপনাদের জন্য গোছানো আছে, আপনি ফ্রিতেই কিন্তু একটা পেইড ভার্সনের মতো একটা সার্ভিস পেয়ে যাচ্ছেন। ওকে, সো এই জিনিসগুলোকে হেলায় নষ্ট করবেন না। তো এই জিনিসগুলো আমাদের প্রারম্ভিক সম্পদ আসবে না। এবার আসেন, স্যার প্রারম্ভিক নিয়ে তো অনেক কথা বলেছেন, তাহলে একটু সমাপনী নিয়ে, সমাপনীর মধ্যে কি সব কিছু আসবে? না ভাইয়া, সমাপনীর মধ্যেও এরকম কিছু বিষয় আছে। যেমন প্রারম্ভিক নিয়ে আমরা কথা বলেছি এতক্ষণ, এখন আমরা একটু সমাপনীর দিকে যাব, যে সমাপনীর মধ্যে কি কি আসে এবং কি কি আসে না। ওকে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো এখন। তাহলে প্রারম্ভিক সম্পদের মধ্যে আমাদের 3টা সম্পদ আমরা দেখলাম, প্রারম্ভিক দায়ের মধ্যে আমরা 2টা দায় দেখলাম। এবার সমাপনীর মধ্যে আসেন, আমরা সমাপনীর মধ্যে কি কি জিনিস আসে না সেই বিষয়গুলো একটু দেখি। দেখো, শুরুতে সমাপনী মূলধন, সমাপনী মূলধন আসবে না। তাহলে এরা মিলে সমাপনী মূলধনটা আসবে না। খেয়াল করো, তাহলে আমরা কয়টা আইটেম পেলাম? প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদের মধ্যে প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক কি ছিল? নগদ তহবিল। এই 3টা জিনিস আসবে না। আবার প্রারম্ভিক দায়ের মধ্যে বলছি প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত 5টা। আরেকটা আমরা এখন পেলাম, সেটা হচ্ছে সমাপনী মূলধন, এটা কখনো রেয়া মিলে আসবে না। এবার আসেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হচ্ছে মজুদ পণ্যের ক্ষেত্রে। এই মজুদ পণ্যের ক্ষেত্রে আমাদের ওই যে একটা আইন আছে, সেই আইন অনুসারে আমরা কাজটা করব। আইনটা কি? আসলে মজুদ পণ্যের ক্ষেত্রে আমাদের সাধারণত 2 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে 2 ধরনের মজুদ পণ্য থাকে। একটা হচ্ছে জানি আমরা প্রারম্ভিক মজুদ, আরেক ধরনের মজুদ সেটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া সমাপনী মজুদ। তাহলে প্রারম্ভিক মজুদের বিপরীতে যে মজুদ পণ্যটা আমরা রাখি অলওয়েজ, সেটাকে আমরা বলি হচ্ছে সমাপনী মজুদ। আর প্রারম্ভিক মজুদের সাথে মাথায় রাখবা সবসময় ক্রয় বা কৃত পণ্যের ব্যয় যোগ করলে আমরা পাই বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ঠিক সমাপনী মজুদ পণ্যের সাথে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় যোগ করি, বিক্রিত পণ্যের ব্যয় অথবা সমন্বিত ক্রয় যোগ করি, তখন আমরা পাই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। যেহেতু এই দুইটারই জিনিসই এক, অর্থাৎ এখানে ধরো আমাদের প্রারম্ভিক মজুদ যদি আর ক্রয় মিলে যেটা হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। খেয়াল করবা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, খুবই মজার বিষয় কিন্তু, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সো এই দুইটা যোগ করলেও আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো, আবার এই দুইটা যোগ করলেও আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। এখন বিষয়টা হচ্ছে একটু খেয়াল করবেন, মনে করেন প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে আপনার কাছে আছে হচ্ছে মনে করেন 10 টাকা, আবার ক্রয় হচ্ছে আপনার কাছে 15 টাকা, তাহলে আপনার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? 25 টাকা। ঠিক একইভাবে আপনার মনে করেন সমাপনী মজুদ পণ্য 12, বিক্রিত পণ্যের ব্যয় 13, তার মানে আপনার এখানে হবে কত? 25। অর্থাৎ আপনার একই সাথে এই দুইটার যোগফল যা হবে, এই দুইটার যোগফলও তা হবে, কারণ দুইটা জিনিসই এক। অর্থাৎ এটাকে আমরা একটা বলি। এখন দেখো এটা কিভাবে আসছে, কারণ আমরা যখন মজুদ পণ্যের হিসাব যখন পদ্ধতি দেখব, তখন আমরা 2টা পদ্ধতি দেখি। একটা হচ্ছে কালীন পদ্ধতি। এই কালীন পদ্ধতিতে আমাদের খতিয়ানগুলাতে আমরা সাধারণত প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয়কে লিপিবদ্ধ করি, যেখানে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে আমাদের ক্রয় সংক্রান্ত যত খরচ আছে সবগুলাকে, ক্রয় সংক্রান্ত যত লেনদেন আছে সেগুলাকে ক্রয় হিসাবে না লিখে আমরা মজুদ পণ্য হিসাবে লিপিবদ্ধ করি। কি পদ্ধতিতে? নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে। সেজন্য
এখানে আমরা কি করি, এই পদ্ধতিতে আবার বিক্রয়ের জন্য একটা বিক্রিত পণ্যের ব্যয় আলাদাভাবে থাকে বিদায় সমাপনী মজুত পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের সম্পর্ক থাকে, আর এখানে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়ের সম্পর্ক থাকে। এখন আসেন, এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারবো। সমীকরণটা কি তোমরা নিজেরা বানাতে পারবা। এখান থেকে 4টা সূত্র তোমরা তৈরি করতে পারবা। কয়টা সূত্র? 4টা সূত্র। দেখো, এতদিন যাবত জিনিসগুলো মুখস্থ করে আসছো, আজকে জাস্ট তোমাদেরকে আমি একটু শেয়ার করি। যেমন কি, ধরো তোমাকে বলেছে কেউ যে সমন্বিত ক্রয়ের পরিমাণ বের করো। ভাইয়া, সমন্বিত ক্রয়ের পরিমাণ কিভাবে বের করবা বলো তো? তোমার কি সূত্র শিখা লাগবে? আমার তো মনে হয় না, কারণ সমন্বিত ক্রয় মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সাপোজ তোমাকে বলছে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে, তাহলে তুমি কি করবা বলো? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 13 টাকা। এই 13 টাকা বের করতে হলে কি করতে হবে? তুমি এই 25 থেকে 12 মাইনাস করে দিতে হবে। 25 থেকে 12 মাইনাস করলে তোমার 13 টাকা চলে আসবে। এখন এই 25 টাকা কিভাবে আসছে? এই 25 টাকা আসছে এই যে 10 আর 15। তার মানে কি দাঁড়াচ্ছে? তোমাকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলে, তুমি কি করবা? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিবা। মজার না বিষয়টা? খুবই সিম্পল একটা লজিক দিয়ে তুমি কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারতেছো। আমার কথা ক্লিয়ার কিনা? তোমরা বুঝতেছো কিনা একটু বলো তো? সবাই ক্লিয়ার কিনা? আমাদের লাইভে উপস্থিতি কম হলে কিন্তু ক্লাসে আমি শুধু এমসিকিউগুলো দেখিয়ে চলে যাব, বিস্তারিত আলোচনা করাবো না। হ্যাঁ, কারণ হচ্ছে এভাবে আসলে আপনারা যদি রেসপন্স কম দেখান তাহলে অবশ্যই আপনাদের জন্য অত ডিটেলস আলোচনা করা হবে না। তাহলে এখান থেকে আপনি একটা সূত্র বের করলেন বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে? আপনার প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করে যেটা হবে সেখান থেকে আপনি সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিলেন। এখন সেম প্যাটার্নে যদি আপনাকে বলে সমাপনী মজুত পণ্য বের করতে, পারবেন না? বলেন পারবেন না? সিম্পল একই জিনিস, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিবেন, 12 টাকা বের হয়ে যাবে সমাপনী মজুত। এখন যদি আপনাকে কেউ বলে ক্রয় বের করতে, পারবেন কিনা বলেন তো? ক্রয়ের পরিমাণ বের করতে অনেক সময় আমাদের মিলে ক নাম্বারে চায় যে ক্রয়ের পরিমাণ বের করো বা নিট ক্রয়ের পরিমাণ বের করো। তাহলে কিভাবে বের করবেন? দেখেন, ক্রয়ের পরিমাণ আপনার থাকবে না, তখন অবভিয়াসলি থাকবে না। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার এই দুইটা সমাপনী মজুত পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করে আপনাকে প্রারম্ভিক মজুত পণ্য মাইনাস করতে হবে। ঠিক উল্টা কাজটা, জাস্ট একটা ছক থেকে আপনি ক্লিয়ার। বিষয়টা কি ক্লিয়ার? বলেন তো বিষয়টা ক্লিয়ার কিনা? এত ইজিলি আমার মনে হয় না এর আগে আপনারা কখনো আলোচনাটা শুনেছেন। বাকিটা আমি জানি না। ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ক্লাসে উপস্থিত থাকলে আরও বেশি ভালো থাকবো। ওকে, এবার আসেন, এই যে আমরা এতক্ষণ একটা সমীকরণ থেকে অনেকগুলো সূত্র দেখালাম, যে সূত্র যখন যেটা আসবে সেটা আপনি অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা না। এবার আসেন, আমাদের মিলে এই যে দুইটা মজুত পণ্য আমরা দেখলাম, এই দুইটা মজুত পণ্যের মধ্যে, এই দুইটা মজুত পণ্যের মধ্যে যে কোনো একটা মজুত পণ্য হয় প্রারম্ভিক মজুত পণ্য, না হয় সমাপনী মজুত পণ্য মিলে আসে না। হয় প্রারম্ভিক মজুত পণ্য মিলে আসবে না, না হয় সমাপনী মজুত পণ্য আসবে না। সাধারণ অর্থে কোনো ধরনের কোনো ঝামেলা না থাকলে আমরা সমাপনী মজুত পণ্যটা মিলে আনবো না। কিন্তু যদি মিলের ভিতরে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় অথবা সমন্বিত ক্রয় থাকে, তখন সমাপনী মজুত পণ্যটা আসবে, কারণ এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে সমাপনী মজুতের একটা সম্পর্ক আছে। সেটার জন্য বিক্রিত পণ্যের ব্যয় থাকলে অবশ্যই সমাপনী মজুত পণ্য আসবে। সেক্ষেত্রে কি আসবে না? প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। কিন্তু যদি বিক্রিত পণ্যের ব্যয় না থেকে, তাহলে অবশ্যই সমাপনী মজুত পণ্য আসবে না, প্রারম্ভিক মজুত পণ্য আসবে। এটাই হচ্ছে রুলস। একইভাবে সেম প্যাটার্নে আমরা মনিহারির বিষয়টাও করব। ওকে, যাই হোক, এটা হচ্ছে আমাদের মিলে কি কি আসবে না সেটা নিয়ে আমরা একটা আলোচনা করে দিলাম। আরও কিছু আলোচনা আছে, সেটা এখন আর করা সম্ভব না। আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। দেখো, 1 নাম্বার প্রশ্নটা আমরা দেখলাম কি কি প্রশ্ন আসে। 2 নাম্বার প্রশ্নটাতে দেখেন আমাদের অস্পর্শনীয় সম্পদের পরিমাণ জানতে চেয়েছে। ওকে ফাইন, অস্পর্শনীয় সম্পদের পরিমাণ কি আমরা সবাই জানি। অস্পর্শনীয় সম্পদগুলো সবাই চিনেন কিনা? অবশ্যই চিনবেন। এরপরে একটা মিল তৈরি করার জন্য বলেছে স্থায়ী সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ বের করতে বলেছে। ওকে, এটাও আপনারা পারবেন। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে মিলে যেগুলো আসবে না, কোনগুলো আসবে না আমরা সবাই জানি। মিল তৈরি করতে বলেছে, চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলেছে। এরপরে হচ্ছে আমাদের একটা ভুল সংশোধনী দাখিলা এসেছে।
আমি বলেছি যে ভুল সংশোধনী দাখিলা রেওয়া মিল চ্যাপ্টারের মধ্যে ইনক্লুডেড, সো এটাকেও আপনারা স্কিপ করতে পারবেন না। ভুল নিয়ে আমরা আলাদা একটা ক্লাস দিব অবশ্যই। তবে সেক্ষেত্রে এই যে আমি এখানে যে 3-4টা অঙ্ক দিয়েছি ভুল সংশোধনী দাখিলার, কেউ যদি আমার এই অঙ্কগুলো করেন ইনশাল্লাহ আর কখনোই তাদের ভুল সংশোধনী যাবে তাতে সমস্যা থাকবে না। যদি আপনাদের মনে হয় যে ভুল সংশোধনী যাবেটা খুব কঠিন, তাহলে আমি একটা ক্লাস দিব, আপনাদের অনুরোধ যদি থাকে সেটাতে আমি সব ক্লিয়ার করে দেব। ওকে, তাহলে এখানে নীতিগত ভুলের পরিমাণ জানতে চাওয়া হয়েছে, দুপক্ষের ভুল বা দুতরফা ভুল, এক পক্ষের ভুল বা একতরফা ভুল। সো এই জিনিসগুলা কিভাবে করতে হবে সেটা আমরা দেখব অবশ্যই। এরপরে আমরা চলে যাব হচ্ছে পরের যেটা, যে কোনটা কোন ধরনের ভুল সংশোধনের জাবেদা এবং অনিশ্চিত হিসাব নামে একটা খতিয়ান জানতে চেয়েছে। আর লাস্ট যে প্রশ্নটা এখানে আছে এটা হচ্ছে আমাদের একটা হিসাবের যে জানতে চেয়েছে একটা সংশোধিত রেওয়া মিল এবং অনিশ্চিত হিসাবের একটা খতিয়ান। ওকে, এরপরে আরেকটা প্রশ্ন আছে যেখানে আমাদের কি জানতে চেয়েছে, সংশোধনী দাখিলা, অনিশ্চিত হিসাব এবং সংশোধিত রেওয়া মিল। এই হচ্ছে আমাদের রেওয়া মিল অধ্যায়ের মোটামুটি সিকিউ আলোচনা। তো সিকিউ আলোচনাটা আমরা সমাধান করব না, আমাদের আজকের আলোচনা হচ্ছে এমসিকিউ সলভ। যেহেতু এমসিকিউ আমরা প্রতি সপ্তাহে এমসিকিউগুলোকে সমাধান করার জন্য ক্লাস নিচ্ছি, আমি চাচ্ছি অ্যাকাউন্টিংয়ে এমসিকিউতে যাতে আপনারা আমার ক্লাসগুলো করলেই যাতে আপনারা ভালো করতে পারেন, অন্য কিছু করা না লাগে, সেই জন্য এমসিকিউগুলো নিয়ে কথা বলবো। প্রথম এমসিকিউ দেখেন, রেওয়া মিল হলো খতিয়ানের উদ্বৃত্তের একটা কি, অবশ্যই তালিকা বা বিবরণী। এই রেওয়া মিল হচ্ছে খতিয়ান উদ্বৃত্তের একটা তালিকা বা বিবরণী। কিভাবে আমরা একটা লেনদেন সর্বপ্রথম প্রাথমিকভাবে লিখি হচ্ছে জাবেদায়, জাবেদা থেকে সেটাকে সংক্ষিপ্ত করার জন্য একটা জেদ নির্ণয় করে আমরা কোথায় লিপিবদ্ধ করি, হিসাবের একটা স্থায়ী বইতে লিপিবদ্ধ করি, যেটাকে আমরা বলি হচ্ছে খতিয়ান। এই খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে আমরা যে তালিকাটা প্রস্তুত করি বা বিবরণীটা প্রস্তুত করি সেটাই হচ্ছে রেওয়া মিল। রেওয়া মিল হলো খতিয়ানের উদ্বৃত্তের কি তালিকা, বিবরণী বা জেদ, তিনটাই। ওকে, এরপর আসেন, রেওয়া মিল প্রকৃতপক্ষে কি, কোনো হিসাব নয়, এটা সত্য কথা। হিসাবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, হিসাব ব্যবস্থার অঙ্গ নয়। তাহলে এটা অবিচ্ছেদ্য অঙ্গ না, তাহলে এটা হচ্ছে কোনো হিসাব নয় এবং হিসাব ব্যবস্থার অঙ্গ নয়। কারণ রেওয়া মিল অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কোনো হিসাব না বা কোনো হিসাবের অঙ্গই না। তাহলে সঠিক উত্তর কি হবে, 1 এবং 3। 1 এবং 3 আছে কোথায়, খতে। আপনারা কি ক্লাসটা বুঝতেছেন? এমসিকিউগুলা কি আপনারা বুঝতেছেন নাকি কোনো সমস্যা হচ্ছে? এগুলা নর্মাল এমসিকিউ, এগুলাতে সমস্যা থাকার কথা না, আমি সেজন্য এগুলাকে অত ডিটেলস আলোচনা করছি না। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কেন জানি আপনারা একটু ক্লাসে অনাগ্রহ আজকে। রেওয়া মিল বলতে বোঝায় ভাইয়া, রেওয়া মিল বলতে কি বোঝায়? রেওয়া মিল একটি হিসাব খাতা, রেওয়া মিল একটি পরিপূর্ণ হিসাব, রেওয়া মিল হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত সময়ের একটা তালিকা। আমরা সবসময় বলে এসেছি এটা, সো এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। খতিয়ানের উদ্বৃত্তের ভুল ধরা যায় কোথায়, রেওয়া মিলে। কারণ রেওয়া মিলের মেইন কাজই হচ্ছে আমরা কি করব, খতিয়ানের উদ্বৃত্তগুলোর হিসাব যাচাই আছে কিনা, সেই হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। তাহলে রেওয়া মিলের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। আর গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য খতিয়ানের উদ্বৃত্তগুলোকে আমরা ডেবিট এবং ক্রেডিট এই দুইটা ভাগে ভাগ করি। ব্যয় আর সম্পদগুলোকে আমরা কি করি, ডেবিট পাশে দেখাই, আয় দায় মালিকানা সত্ত্বগুলোকে আমরা কোথায় দেখাই, রেওয়া মিলের ক্রেডিট পাশে দেখাই, তাই না? আবার আরেকটা কাজও করি আমরা, কি কাজ বলেন তো, সেটাও আমাদের অনেক মজার। এই যে তিনটা জিনিসকে আমরা ক্রেডিট পাশে দেখাই, এই তিনটার বিপরীত যে তিনটা হিসাব, অর্থাৎ বিপরীত আয়, বিপরীত দায় এবং বিপরীত মালিকানা সত্ত্ব, সেই তিনটাকে আমরা কোথায় দেখাই, রেওয়া মিলের ডেবিট পাশে দেখাই। ঠিক একইভাবে সেম ওয়েতে কি করি, এই যে ব্যয় আর সম্পদ যেগুলো আছে, ব্যয় আর সম্পদের বিপরীত যে ব্যয় আর সম্পদগুলো আছে, এগুলোর বিপরীত হিসাবগুলোকে আমরা ক্রেডিট পাশে দেখাই। দিন শেষে কি হচ্ছে, এখানে দুইটা হিসাব, আবার এই পাশ থেকে বিপরীত তিনটা হিসাব, 5টা হিসাব হচ্ছে, আবার এই পাশে 3টা হিসাব, এই পাশে বিপরীত ব্যয় সম্পদ মিলে 5টা হিসাব। এই যে 5টা 10টা হিসাব, ডেবিট পাশে 5টা, ক্রেডিট পাশে 5টা, এই 10টা হিসাব আমরা লিখে হিসাবের দেখি রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশ সমান হয় বা মিলে যায়। এটার জন্যই আমরা মূলত এটা দিয়ে হিসাবের কি করি, গাণিতিক শুদ্ধতা যাচাই করি। আর এই হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হচ্ছে রেওয়া মিলের একটা অন্যতম উদ্দেশ্য। তবে রেওয়া মিল তৈরির প্রধান উদ্দেশ্য কিন্তু আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা।
ওকে, তাহলে আমরা এই যে যদি কোনো কারণে এমন হয় এই দুই পাশের যে কোনো এক পাশে আমাদের মিলে নাই, তখন কেন মিলে নাই সেটা কি করব, আমরা ওই জাবেদা বা খতিয়ান কোন জায়গায় ভুল হয়েছে সেই ভুলগুলো আমরা ধরার চেষ্টা করব। এইটাই হচ্ছে খতিয়ান উদ্বৃত্তের ভুল ধরা পড়ে কোথায়, সেজন্য সঠিক উত্তর হবে রেওয়া মিলে। আই থিঙ্ক আপনারা বিষয়টা ক্লিয়ার। আপনাদের একটু মতামত আশা করতেছি। আপনাদের যদি মতামত না পাই তাহলে তো ক্লাসে আসলে ওইভাবে বোঝা যাবে না যে আপনারা আসলে ক্লাস করতেছেন কিনা। আমি দেখতে পাচ্ছি না আপনাদের কমেন্ট, আপনারা কারা কারা আছেন একটু জানান। এবার আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে রেওয়ামিল বহির্ভূত। রেওয়ামিল বহির্ভূত বলতে ভাইয়া কি বুঝি বলেন তো? বহির্ভূত বলতে আমরা কি বুঝি? বহির্ভূত বলতে আমরা কি কি বুঝি বা কাকে বুঝি? বহির্ভূত, বহির্ভূত মানে হচ্ছে ভাই যেটা রেওয়ামিলে আসবে না, যেটা রেওয়ামিলে আসে না, আসে না। ওকে, যেটা রেওয়ামিলে কখনোই আসে না। তাহলে কোন জিনিসটা রেওয়ামিলে আসে না? সম্ভাব্য ব্যয়, সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ। মাথায় রাখবেন অবশ্যই 2 এবং 3 এই দুইটা জিনিস রেওয়ামিলে আসে না। এখন প্রশ্ন আসতে পারে, খুবই লজিক্যাল একটা প্রশ্ন, যে স্যার সম্ভাব্য ব্যয় কই আসে বা কিভাবে আসে, কি আপনাদের একটু বুঝেন না, এই যে এটা আসে, সো এটা উত্তর হবে না। তাহলে সম্ভাব্য ব্যয়টা কিভাবে আসে আমরা সেখানে যাচ্ছি। মনে করো আমাদের দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাবো না, সেটার জন্য পূর্বে থেকে একটা সঞ্চিতির ব্যবস্থা করি, যেই সঞ্চিতিটার নাম হচ্ছে কি সঞ্চিতি ভাইয়া? কুঋণ সঞ্চিতি। এই কুঋণ সঞ্চিতি কি? এই কুঋণ সঞ্চিতি এমন একটা সঞ্চিতি, এই সঞ্চিতি কিন্তু পূর্বে থেকেই ভবিষ্যতে আমি দেনাদারের কাছ থেকে টাকা পাবো না সেটা ধরে নিয়ে আমরা আয়ের বিপরীতে একটা তহবিল সৃষ্টি করি, যেটাকে আমরা বলি কুঋণ সঞ্চিতি বা প্রভিশন। এখন বিষয় খেয়াল করবা, এই যে কুঋণ সঞ্চিতি, এই কুঋণ সঞ্চিতি যে ভবিষ্যতে তুমি পাবা না, কুঋণের টাকা দেনাদারের কাছ থেকে পাবা না, এটাকে তুমি 100% শিওর? শিওর না, কিন্তু ভবিষ্যতে ব্যয় হতে পারে, হ্যাঁ, বা অনাদায় হতে পারে, সেজন্য পূর্বে থেকে এটাকে ব্যয় হিসাবে ধরে ফেলছো, এটাকে বলা হয় সম্ভাব্য ব্যয়। সো এই যে কুঋণ সঞ্চিতি বা দেনাদারের বাট্টা সঞ্চিতি, এই বিষয়গুলা, হ্যাঁ, বা আমাদের আরও কিছু সঞ্চিতি আছে, এই সঞ্চিতিগুলো হচ্ছে পূর্বের আয়কর সঞ্চিতি আমরা বলি। এই জিনিসগুলো আয়করের জন্য ব্যবস্থা করা হয়, এগুলাকে আমরা সম্ভাব্য বলি। তো সম্ভাব্য মানে হচ্ছে যেটা ভবিষ্যতে হতে পারে। সো এই কুঋণ সঞ্চিতি সম্ভাব্য ব্যয়। এখন এটা যেহেতু সম্ভাব্য ব্যয়, আর এই সম্ভাব্য ব্যয় হিসাবে এটাকে আমরা কি করি, আমরা রেওয়ামিলে লিপিবদ্ধ করি। তার মানে রেওয়ামিলে সম্ভাব্য ব্যয়টা লিপিবদ্ধ হয়। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা কি, আমাদের রক্ষণশীলতার নীতি বা সীমাবদ্ধতা বলে একটা কথা আছে, যদি আধুনিক পদ্ধতিতে এটাকে নীতি না বলে সীমাবদ্ধতাই বলা ভালো। এই সীমাবদ্ধতা কি বলে? রক্ষণশীলতার সীমাবদ্ধতা বলে আপনি সব সময় ব্যয় বেশি দেখাবেন। কি দেখাবেন? ব্যয় বেশি দেখাবেন। সেজন্য সম্ভাব্য ব্যয় হলেও সেটাকে আপনি ব্যয় হিসাবে গণ্য করবেন। কথাটা কি একটু শোনো। রক্ষণশীলতা সীমাবদ্ধতার মেইন লজিক হচ্ছে আপনি যত খুশি ব্যয় দেখাবেন। এখন যত খুশি ব্যয় কেন দেখাবেন? ব্যয় আপনি বেশি দেখাবেন। ব্যয় বেশি দেখালে যেটা হবে, ব্যয় বেশি দেখালে আপনি কিছু সুবিধা পাবেন। কেমন? যদি আপনি ব্যয় বেশি দেখান তাহলে আপনার আয়টা কম দেখানো হবে। খেয়াল করেন, আয়টা যদি কম দেখানো হয় আপনার লাভ কম দেখানো হবে। লাভ যদি কম দেখানো হয় তাহলে কি হবে? আপনার সরকারকে আয়কর কম দিতে হবে। দেখেন একটার সাথে আরেকটা কীভাবে রিলেটেড। সো এই জিনিসগুলোর জন্য কর ফাঁকি দিতে পারবেন আপনি। এই জিনিসগুলোর জন্য, হ্যাঁ, এই সম্ভাব্য ব্যয়কে ব্যয় হিসাবে স্বীকৃতি দেয় কোন নীতি? রক্ষণশীলতার নীতি। সেজন্য সম্ভাব্য ব্যয়টা আমাদের রেওয়ামিলে আসে। যেমন যার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে কুঋণ সঞ্চিতি। কিন্তু অন্য কোনো সম্ভাব্য হিসাব, সম্ভাব্য আয়, সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ, কোনো কিছুই কখনো রেওয়ামিলে আসবে না। ক্লিয়ার? আপনারা ক্লিয়ার কিনা? আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আপনাদের। আপনারা ক্লিয়ার কিনা? আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। আপনারা ক্লিয়ার কিনা যে সম্ভাব্য যে হিসাবগুলোর কথা বললাম সেটা আপনারা? তাহলে সঠিক উত্তর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। রেওয়ামিল বহির্ভূত কোনটা? অবশ্যই সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ, এই দুইটা জিনিস। পরের প্রশ্ন, রেওয়ামিলের ছকে মোট ঘরের সংখ্যা কয়টা? 5টা। এটা আপনারা শিশু বাচ্চাও পারবেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, এটা নিয়ে আমরা সবাই জানি। ঘরের রেওয়ামিলের ডেবিট কলামে কি লেখা হয় ভাইয়া? আপনারা সবাই জানেন রেওয়ামিলের ডেবিটে একটু আগে দেখালাম, ডেবিটে দুইটা জিনিস হবে, ব্যয় এবং সম্পদ, এবং বিপরীত 3টা হিসাব,
বিপরীত আয়, বিপরীত দায় এবং বিপরীত মালিকানা সত্ত্ব। সো র্যা মিলের ডেবিট পাশে আপনারা দেখেন তো অগ্রিম ভাড়া, প্রাপ্য উপভাড়া, বকেয়া ভাতা, এই তিনটা জিনিসের মধ্যে প্রথম দুইটা হবে। এখন বলেন তো কিভাবে হবে? মনে রাখবেন সম্পদ, আমরা জানি যে কোনো ধরনের অগ্রিম ব্যয়, ব্যয় যদি অগ্রিম হয়, ব্যয় যদি অগ্রিম হয় সেটা আমাদের চলতি সম্পদ হয়ে যায়। কি সম্পদ? আমি এটাকে সস বলি, হ্যাঁ, চলতি সম্পদ। তাহলে র্যা মিলে সাধারণত যে কোনো ধরনের খরচ, সেটা র্যা মিলে না, যে কোনো ধরনের খরচ যদি কি হয়, অগ্রিম হয়, অগ্রিম, সেটা ব্যয় হয়ে গেলে সেটা সম্পদে রূপান্তরিত হয়ে যায়। কিভাবে হয়? মনে করেন আপনি আমাদের কোর্সে ভর্তি হলেন, আপনি আমার অ্যাকাউন্টিং ক্লাসে, আমার অ্যাকাউন্টিং কোর্স আপনি কিনলেন। তো আপনি কি করলেন? আপনি মনে করেন কোর্স ফি 1500 টাকা আপনি দিয়ে দিলেন। আচ্ছা, এই যে কোর্সটা আপনার জন্য কিনলেন, এটা আপনার জন্য একটা ব্যয়, কিন্তু আমরা যে নিচ্ছি আপনাকে কিন্তু কোর্সে ভর্তি করার সময় টাকাটা নিয়ে নিচ্ছি, আপনাকে এখনও কিন্তু আমি ক্লাস করাই নেই, ভবিষ্যতে করাবো। তো মানে আপনার ব্যয়টা কিন্তু আপনি অ্যাডভান্স করে ফেলছেন। অথবা আমরা অনেক সময় যারা বাসা ভাড়া থাকি শহরে, তাহলে আমরা সবসময় কি করি, মাসের 10 তারিখে অ্যাডভান্স ভাড়া দিয়ে দিই। কথা কি বুঝছেন? তার মানে কি, আপনি মাসের 10 তারিখে ফুল মাসের ভাড়া দিয়ে দিচ্ছেন, এই ব্যয়টা আপনি অগ্রিম করতেছেন। এই অগ্রিম ব্যয় করার কারণে আপনার কি সুবিধা হবে? আপনি কি করবেন, আগামী ফুল মাস আপনাকে কোনো ভাড়া দিতে হবে না, অথবা আপনি কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাকে আর কিন্তু টাকা বা পেমেন্ট দিতে হবে না। এই যে আপনি একটা ভবিষ্যৎ সুবিধা পাচ্ছেন, সেটার জন্যই অগ্রিম ব্যয় সম্পদ। তাহলে আমরা জানি যে কোনো সম্পদের মেইন টার্গেট হচ্ছে ভবিষ্যৎ সুবিধা। সো যেহেতু অগ্রিম ব্যয়ের কারণে আপনি ভবিষ্যৎ সুবিধা পাবেন, সেজন্য অগ্রিম ব্যয়টা একটা সম্পদ। তো ভাড়া একটা ব্যয়, এটার আগে অগ্রিম যদি থাকে তাহলে সেটা হয়ে যায় অগ্রিম ব্যয়, সেজন্য অগ্রিম ভাড়াটা সম্পদ। ক্লিয়ার? এখন অগ্রিম ভাড়া যদি সম্পদ হয়, মজার বিষয় হচ্ছে দেখেন, অগ্রিম ভাড়া যদি সম্পদ হয়, তাহলে অগ্রিম ব্যয় যদি সম্পদ হয়, বলেন, আপনারাই বলেন অগ্রিম আয় কি হবে? ব্যয়ের বিপরীত, অগ্রিমের জায়গায় অগ্রিম ঠিক ছিল, ব্যয়ের বিপরীত আয়, তাহলে সম্পদের বিপরীত হবে দায়। এবার আপনারাই বলেন অগ্রিম চলে গেল, এবার আসবেন বকেয়া, আমি অগ্রিমের জায়গায় বকেয়া লিখলাম, বকেয়া আয়। বলেন তো বকেয়া আয় কি হবে? এই যে অগ্রিমের বিপরীত বকেয়া, সেজন্য সম্পদের দায়ের বিপরীত হয়ে যাবে সম্পদ। জাস্ট একটা থেকে আপনি আরেকটা বের করতে পারবেন। আবার দেখেন, বকেয়া আয়ের জায়গায় যদি বকেয়া ব্যয় লাগান, তাহলে বকেয়া আয় যেমন চলতি সম্পদ ছিল, বকেয়া ব্যয় হয়ে যাবে চলতি দায়। এই চারটা জিনিস আপনাদের সারা জীবনই কাজে লাগবে। যতদিন পর্যন্ত আপনি অ্যাকাউন্টিং করবেন, যতদিন পর্যন্ত আপনাকে অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে হবে, ততদিন পর্যন্ত এই বিষয়টা আপনাকে জানতে হবে। এখন আসেন, তাহলে একটা উদাহরণ দিয়ে আপনি চারটা জিনিস মাথায় রাখতে পারেন। আরেকটা টেকনিক আপনারা মনে রাখতে পারবেন, এটা আমি কাদেরকে বলি, এটা হচ্ছে যারা একেবারে অ্যাকাউন্টিংয়ে দুর্বল মনে করেন, অথবা যারা মনে করেন যে অ্যাকাউন্টিংয়ে আপনার কিছুই মাথায় ঢুকে না, হ্যাঁ, আমি যে বুঝলাম তাও আপনি বুঝেন না, জাস্ট মাথায় রাখবেন, এই যে এখানে অ আছে আর ব মিলে নাই, কিন্তু দেখেন এই যে অগ্রিম, এখানে হচ্ছে অগ্রিম মনে করেন, অগ্রিমে অ আছে, আয়ের মধ্যে অ আছে, এই দুইটা যখন মিলে যাবে তখন তা আয়। যেমন বকেয়ার সাথে এটা মিলবে না, তাহলে সম্পদ। আবার দেখেন এখানে হচ্ছে বকেয়া, আবার এখানে হচ্ছে ব্যয়, এই যে বর সাথে বয়ের মিল, অর্থাৎ প্রথমটার সাথে পরেরটার যখন মিল থাকবে তখন সেটা আপনি কি মনে করতে পারবেন, দায় মনে করতে পারবেন, আর না মিললে সম্পদ, সেটাও মনে রাখতে পারবেন। তবে এটা আসলে অ্যাকচুয়ালি কোনো ব্যাখ্যা না, আসল ব্যাখ্যা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে আমাদের ডেবিট কলামে দেখেন উপভাড়া একটা আয়, আয় যদি বকেয়া থাকে, প্রাপ্য মানি বকেয়া, তাহলে বকেয়া আয়, দেখেন তো এই যে বকেয়া আয় সম্পদ, তার মানে আমাদের বকেয়া উপভাড়াটাও সম্পদ। সো এটাও সম্পদ, এটাও সম্পদ। কিন্তু বকেয়া ভাতা হচ্ছে একটা ব্যয়, তার মানে বকেয়া ভাতা হচ্ছে একটা দায়, বকেয়া ব্যয়টা দায় হয়। সো সঠিক উত্তর হবে কোনটা সঠিক? ডেবিট কলামে আসলে কি আসবে? সম্পদ আসবে, দায় আসবে না। সো যেহেতু ব্যয় আর সম্পদ ডেবিট, তাহলে সঠিক উত্তর হবে 1 আর 2, অর্থাৎ সম্পদ এই দুইটা। এটা যেহেতু দায়, এটা আর আসবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, ক নাম্বার। এরপরে আসেন, কোনটি র্যা মিলের ক্রেডিট ঘরে বসে? ভাইয়া র্যা মিলের ক্রেডিট ঘরে কি বসে আপনি বলতে পারবেন যে ক্রেডিট পাশে কোনগুলা বসবে? আদম, আয়, দায়, মালিকানা সত্ত্ব। সো এটা আপনারা সবাই জানেন, আয়, দায় আর কি মালিকানা সত্ত্ব। বলেন এই তিনটা জিনিসের মধ্যে কি আছে?
বকেয়া ভাড়া একটা দায়, ক্রয় বাট্টা আর বকেয়া ভাড়া কি এক নাকি? এটা ভুল আসছে এই জিনিসটা। ওকে, বকেয়া ভাড়া একটা দায়, আর এগুলা কোনোটাই আমাদের কি না, দায় না, এগুলা আমাদের অন্য জিনিস, এগুলা নিয়ে পরে কথা বলবো। আয়কর হচ্ছে এক ধরনের উত্তোলন, মানে বিপরীত মালিকানা সত্ত্ব, বিজ্ঞাপন এক ধরনের ব্যয়, জীবন বীমাও এক ধরনের উত্তোলন। সো এই দুইটা হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাবে ডেবিট, বিজ্ঞাপন ব্যয় হিসাবে ডেবিট, আর ক্রেডিট আছে শুধুমাত্র বকেয়া ভাড়া। এই জিনিসটা ভুল আসছে, বা ও এটা ক্রয় বাট্টা, তাহলে ঠিক আছে, আমি খেয়াল করিনি। ক্রয় বাট্টা হতো আমাদের ক্রেডিট হবে, কারণ এটা বিপরীত ব্যয়, সেই হিসাবে ক্রেডিট। সো বলছে ক্রেডিট ঘরে বসে কোনটা কোনটা, তাহলে আমাদের কি হবে, বকেয়া ভাড়া এবং ক্রয় বাট্টা। এটা ক্লিয়ার কিনা বলেন তো, আপনারা ক্লিয়ার কিনা? আমরা কিন্তু আলোচনা করেই যাচ্ছি, আপনাদের কোনো রেসপন্স তো পাচ্ছি না। আপনারা তো একটু কমেন্ট করতে হবে ভাইয়া। কারা কারা আছেন ক্লাসে একটু বলেন। আমি বুঝলাম না ক্লাসে আপনাদের ভিউ এত কম কেন। এবার আসেন পাওনাদার বাট্টা সঞ্চিতি। ভাইয়া পাওনাদারের বাট্টা সঞ্চিতি কোথায় বসবে? ডেবিট কলামে। সাধারণত এটা নিয়ে একটু কনফিউশন আছে। আধুনিক অ্যাকাউন্টিং কিন্তু পাওনাদারের বাট্টা সঞ্চিতিতে এরা মিলে আনে না। কিন্তু অ্যাকচুয়ালি পাওনাদারের বাট্টা সঞ্চিতির মিলে না আসলেও আমাদের বইগুলোতে এটাকে বিপরীত দায় হিসাবে, কি হিসাবে ভাইয়া? দায়ের বিপরীত। যদিও আধুনিক অ্যাকাউন্টিং এটাকে সাপোর্ট করে, বিপরীত দায় হিসাবে শনাক্ত অ্যাকাউন্টিংয়ে এটাকে এরা মিলে নিয়ে আসা হয়। সেজন্য আমরা এখানে ডেবিট কলামে নিব। কেন ডেবিট কলামে নিব? কারণ পাওনাদার হচ্ছে একটা দায়, দায়ের স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট, আর পাওনাদারের বাট্টা সঞ্চিতি হচ্ছে বিপরীত দায়। সো দায়ের বিপরীতে যেটা থাকবে সেটাই বিপরীত দায়, সেজন্য বিপরীত দায় হিসাবে এটাকে আমরা কোথায় দেখাবো? রেওয়া মিলের ডেবিট পাশে দেখাবো। রেওয়া মিলের ক্রেডিট ঘরে বসে ভাইয়া, রেওয়া মিলের ক্রেডিট ঘরে বসে কোনগুলা? আমরা তো জানি আয়, দায়, মালিকানা সত্ত্ব। সো এখানে একটাই মালিকানা সত্ত্ব আছে, সেটা হচ্ছে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি একটা মালিকানা সত্ত্ব। ব্যবসায়ের ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য নেট লাভের যে টাকাটা নিয়ে প্রতিষ্ঠানের তহবিল সৃষ্টি করা হয়, এই তহবিলটা মূলত এটার উপর মালিকের দাবি থাকে, সেজন্য এই তহবিলটাকে বলা হয় সাধারণ সঞ্চিতি। যেহেতু এটার উপর মালিকের দাবি থাকে, সেজন্য এটাকে বলা হয় একটা মালিকানা সত্ত্ব। ওকে, এই মালিকানা সত্ত্বে স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট, সেজন্য এটা ক্রেডিট পাশে বসবে। এবার আসবেন আমাদের পরবর্তী আলোচনায়। নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় কোনটি? রেওয়া মিলে বলেন। আমরা একটু আগে আলোচনা করেছি প্রারম্ভিক নগদ তহবিল, হ্যাঁ, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, এই দুইটা কখনো রেওয়া মিলে আসবে না। এবার আসেন সমাপনী মজুত পণ্য, অলওয়েজ রেওয়া মিলে আসবে, কিন্তু সমাপনী মজুত পণ্য সবসময় রেওয়া মিলে আসে না। সো রেওয়া মিলের তিনটা জিনিসই, এই চারটা জিনিসের মধ্যে আমরা দেখলাম যে তিনটা জিনিসই কিন্তু রেওয়া মিলে আমাদের আসে না, বাট একটা জিনিস সব সময় আসবে, সেটা হচ্ছে সমাপনী নগদ তহবিল। সো সঠিক উত্তর হচ্ছে নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? এটা যেহেতু আলোচনা করেছি, আপনারা পারার কথা, অবশ্যই সমাপনী নগদ তহবিল। এরপর হচ্ছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না ভাইয়া একই জিনিস, প্রারম্ভিক ক্যাশ ব্যালেন্স বা প্রারম্ভিক নগদ তহবিল অন্তর্ভুক্ত হয় না। এরপরে প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক জমা অন্তর্ভুক্ত হয় না, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু অন্তর্ভুক্ত হয়। সো এটাকে নেওয়া যাবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। আইএএসসি, আইএএসসির পূর্ণরূপ কি? আপনারা সবাই জানেন ইন্টারন্যাশনাল, বলেন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। এই যে খনাবার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, বর্তমানে এই আইএএসসি কিন্তু হয়ে গেছে আইএএসবি। এগুলো আমরা নীতিমালা অধ্যায়ে খুব ভালোভাবে পড়বো। এই আইএএসসি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, যেটা 1973 সাল থেকে 2001 সাল পর্যন্ত ছিল। 2001 সালে এই আইএএসসিটা রূপান্তরিত হয়ে গেছে আইএএসবি। বর্তমানে আইএএসবি সাধারণত যে নীতিমালাগুলো ইস্যু করে, হ্যাঁ, এই আইএএসবি যেগুলো ইস্যু করে সেগুলোকে আমরা বলি আইএফআরএস। আর পূর্বে এই আইএএসসি যে নীতিমালাগুলো ইস্যু করতো সেগুলোকে আমরা বলতাম আইএএস। এগুলা এখন পর্যন্ত 41টা নীতিমালা প্রণয়ন করেছে আইএএস, হ্যাঁ, যেটা বর্তমানে অধিকাংশগুলো অকার্যকর হয়ে গেছে, কারণ সবগুলো এখন আইএফআরএস এ আস্তে আস্তে রূপান্তরিত হয়ে যাচ্ছে।
যাকে এগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে আইএএসসির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, বর্তমানে যেটা হয়ে গেছে আইএএসবি অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এবার আসেন ক্রয় খতিয়ানের জের মিলে কোন দিকে বসে ভাইয়া? ক্রয় খতিয়ানের জের, ক্রয় খতিয়ান খেয়াল করবেন, ক্রয় হিসাব বা ক্রয় জাবেদা বা ক্রয় বইটা সাধারণত আমরা ধারে ক্রয়টা লিপিবদ্ধ করি। তাহলে এই যে ক্রয় জাবেদা থেকে আমরা ক্রয় একটা খতিয়ান পাই, তাহলে সেটার সাথে কার রিলেশন আছে? একটা পাওনাদারের। সেজন্য ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে আমার টোটাল পাওনাদারের একটা ছদ্মনাম। তাহলে পাওনাদার যে কথা, আধুনিক অ্যাকাউন্টিং পাওনাদার বা প্রদেয় হিসাবকে আমরা কি জানি? ক্রয় খতিয়ানের জের। তাহলে যেটা পাওনাদার সেটাই হচ্ছে ক্রয় খতিয়ানের জের। এমন অনেকে এই পাওনাদারকে দেনাও বলে, দেনা মানে পাওনাদার, ক্রয় খতিয়ানের জের মানেও হচ্ছে পাওনাদার, আর প্রদেয় হিসাব মানেও হচ্ছে পাওনাদার। ওকে, অনেকে এটাকে উত্তমর্ণ বলে, উত্তমর্ণ, হ্যাঁ, উত্তমর্ণ মানেও হচ্ছে পাওনাদার। তাহলে দেনা বা পাওনাদার অথবা ক্রয় খতিয়ানের জের বা উত্তমর্ণ এই সব কিছু মানে হচ্ছে পাওনাদার, যেটা একটা দায়। আর দায়ের স্বাভাবিক ব্যালেন্স কোথায়? আমরা সবাই জানি ক্রেডিট। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে খতিয়ানে স্থানান্তরের সময় ভুলবশত কম বা বেশি অঙ্ক লেখা হলে রায় মিলের আলোকে এটা কোন ধরনের? খতিয়ানে স্থানান্তরের সময়, হ্যাঁ, খতিয়ানে স্থানান্তরের সময় ভুলবশত কম বা বেশি লেখা হলে, খেয়াল করবা, এই যে কম বা বেশি লেখা হলে কি ধরনের ভুল? লেখার ভুল, বাদ পড়ার ভুল, টাকার ভুল, না খতিয়ান উদ্বৃত্ত নির্ণয় ভুল? বলেন তো। খতিয়ানে যদি স্থানান্তরের সময় আপনার টাকার পরিমাণ কম বেশি হয়, তাহলে অবশ্যই এটা কিসের ভুল হবে? টাকার অঙ্কের ভুল হবে, এটা আমরা সবাই জানি। এবার দেখো, এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা কিভাবে আমরা সলভ করতে পারি একটু দেখো। নিচের উদ্দীপকটি পড়ো এবং এত নং প্রশ্নের এটা বাদ দাও, এটা লাগবে না, উত্তর দাও। রাশেদা অ্যান্ড সন্সের কথা কি? এর হিসাব রক্ষক দ্বারা তৈরিকৃত রায় মিলে মাল ক্রয় 50,000 টাকার স্থলে, মাল ক্রয় 50,000 টাকার স্থলে 45,000 টাকা এবং মাল বিক্রয়ের ক্ষেত্রে 35,000 স্থলে 30,000 টাকা লিপিবদ্ধ করায় ভুল থাকা সত্ত্বেও রায় মিলে গেল। মাথায় রাখবেন, রাশেদা অ্যান্ড সন্সের হিসাব রক্ষক কোন ধরনের ভুল করলে? এটা খুবই ব্যাখ্যামূলক একটা প্রশ্ন দিই। আমরা অনেক সময় সিনেমা দেখি তো না, সিনেমাতে এইরকম একটা কাহিনী দেখি, মনে করো সিনেমাতে তুমি একজন নায়ক, তো তোমার একটা নায়িকা আছে খুব সুন্দরী, কারণ নায়িকারা তো সুন্দরী হয়, তোমার একটা নায়িকা আছে, তুমি নায়ক, দুইজনের মধ্যে খুব ভালো একটা রিলেশনশিপ, হ্যাঁ, খুব সুন্দরভাবে চলতেছে। এমন একটা অবস্থায় তোমাদের মধ্যে তৃতীয় পক্ষের, হ্যাঁ, একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হওয়ার কারণে তোমার সাথে ভিলেনের মারামারি হলো, হ্যাঁ, মারামারির এক পর্যায়ে তুমি কি করলা? তোমাকে ভিলেন মেরে মাথা টাথা পাঠিয়ে নদীতে ফেলে দিছে। এখন এই যে তোমাকে মেরে ফেলে দিছে, তুমি তোমার যত মেমোরি আছে, হ্যাঁ, এটা আমরা আগে অনেকগুলো সিনেমাতে দেখতাম, তাই না? সব মেমোরি তুমি কি করছো? ভুলে গেছো। ভুলে গিয়ে তুমি আবার অন্য এক জায়গায় চলে গেছো, সেখানে গিয়ে আবার নতুন করে আরেকজন নায়িকার সাথে তোমার দেখা, সেখানে গিয়ে তার সাথে আবার প্রণয়, আবার একটা রিলেশনশিপ, এই যে আরেকটা রিলেশনশিপ জড়িয়েছো, আগের সব কিন্তু ভুলে গেছো। আগের যে প্রেমিকা ছিল তাকে ভুল করেই ভুলে গেছো, হ্যাঁ, ইচ্ছাকৃত না। আবার তুমি আবার নায়ক মানুষ তো অতটা খারাপ হতে পারো না, যদিও আমাদের সামাজিকভাবে আমরা দেখি আমাদের দেশের বা বাইরের নায়ক, সিনেমাতে যারা নায়ক, বাস্তবে তারা আসলে অতটা অনেক সময় নায়ক হতে পারে না। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। তাহলে আমরা যেটা বললাম যে তুমি তোমার জিএফের সাথে তোমার যে রিলেশনটা ছিল, গুড একটা রিলেশন, কিন্তু ভিলেনের সাথে তোমার একটা ঝামেলা হওয়ার কারণে, হ্যাঁ, তোমার নায়িকা নিয়ে ঝামেলা হওয়ার কারণে ভিলেন তোমাকে মেরে কি করছে? নদীতে ফেলে দিছে। তুমি চলে গেছো অন্য এক জায়গায়, সেখানে গিয়ে তোমাকে আবার নতুন করে তোমার একটা লাইফ শুরু হয়েছে, তুমি আগের সব ভুলে গেছো। এই যে নতুন নায়িকার সাথে আবার নতুন করে তোমার প্রণয় ঘটলো, তার সাথে রিলেশনশিপ হলো, সেখানে তুমি চলতেছিলা দিব্যি, হঠাৎ সিনেমার ক্লাইম্যাক্সের আগে আবার কোনো একটা দুর্ঘটনায়, হ্যাঁ, গাড়ির দুর্ঘটনা হোক, ভিলেনের সাথে মারামারি হোক, যে কোনো একটা কারণে আবার কি হয়েছে? তোমার আগের মেমোরিটা ফিরে চলে এসেছে। এই যে সেকেন্ড আবার একটা দুর্ঘটনা হওয়ার কারণে তুমি ঠিক আগের রিলেশনশিপের কথাও এখন তোমার মনে চলে এসেছে।
এটার কারণে কি হচ্ছে, তুমি এখন আগের জনকেও চিনতেছো, পরের জনকেও চিনতেছো, কথা বুঝছো? এইরকম রিলেশনশিপের কাহিনী আমরা সিনেমাতে দেখেছি অনেক। সো এই যে সেকেন্ড একটা ভুল তোমার হয়েছে, হ্যাঁ, আঘাত পাওয়ার কারণে তুমি আবার আগের যে মেমোরিটা তোমার লস হয়েছে সেটাও তোমার ব্যাক চলে আসেছে। এই দ্বিতীয় ভুলটা না হলে কিন্তু তুমি তোমার আগের মেমোরিটা ফেরত পেতা না, আগের তোমার কি বলে নায়িকাকে তুমি ফেরত পেতা না, বা আগে তোমার যে কি বলে, যাই হোক, যাই বলেন আপনারা, যে যা বলেন, তাকে ফেরত পাইতেন না। ঠিক একইভাবে আমাদের হিসাব রক্ষক একটা ভুল করেছে। কি ভুল? সে একটা মাল ক্রয় করছে, তো মাল ক্রয় করার কারণে সে 50,000 টাকা ডেবিটে লেখার কথা, কিন্তু সে ডেবিটে লিখেছে ভাইয়া 45,000, মানে ডেবিটে সে 5,000 টাকা কম লিখেছে। ভালো কথা, রেওয়া মিল কি মিলবে? মিলবে না, খেয়াল করবেন। আবার সে একটা জায়গায় মাল বিক্রয়ের কারণে বিক্রয়ের 30,000 টাকার জায়গায় কত লিখেছে সে বলেন? 35,000 টাকার জায়গায়, বিক্রয় 35,000 টাকা জায়গায় সে 30,000 টাকা লিখেছে। সেকেন্ড যে ভুলটা সে করেছে দেখেন, বিক্রয়ের ক্ষেত্রে আবার ক্রেডিট পাশে সে 5,000 টাকা কম লিখেছে। মনে রাখবেন, এই যে দ্বিতীয় ভুলটা করেছে, দ্বিতীয় ভুলটার কারণে আপনার যে আগে প্রথম ভুল ছিল সেই ভুলটাও সংশোধন হয়ে রেওয়া মিলটা মিলে গেছে। হ্যাঁ, রেওয়া মিলটা উভয় পাশে মিলে গেছে। এই দ্বিতীয় ভুলটাকেই বলা হয় আমাদের পরিপূরক ভুল বা স্বয়ংশোধক ভুল। তাহলে পরিপূরক ভুল কি? যে একটা ভুল যারা যদি আরেকটা ভুল সংশোধিত হয়ে যায় তখন সেটাকে বলে পরিপূরক ভুল। সো এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা, পরিপূরক ভুল কোন ভুল? যে ভুলের কারণে আমাদের রেওয়া মিলটা মূলত মিলে যায়। অর্থাৎ আমার প্রথম যে ভুলটা করেছি ওই যে নায়ক, পরের ভুলটা না হলে সে তার কিন্তু কোনো কিছুই আসতো না। সো সেম একইভাবে আমাদের এই যে দ্বিতীয় ভুলের কারণে প্রথম ভুলটা সংশোধন হয়ে গেছে, এই জাতীয় ভুলকে আমরা পরিপূরক ভুল বলি। আর এই পরিপূরক ভুলের কারণেও আমাদের রেওয়া মিলটা মিলে যায়, সেজন্য এগুলাকে বলা হয় আসলে রেওয়া মিলের সীমাবদ্ধতা। এই সবগুলোই সীমাবদ্ধতা, তার মধ্যে পরিপূরক ভুলও একটা সীমাবদ্ধতা। এখন তার ভুলের পরিমাণ কত বলল রাশেদ অ্যান্ড সন্সের ভুলের পরিমাণ কত? তার ভুলের পরিমাণ অ্যাকচুয়ালি কিন্তু হ্যাঁ 10,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা করে। ওকে, 10,000 টাকা, কিন্তু এখানে আসলে রেওয়া মিলে ধরা পড়বে না। সেটা যে ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না সেগুলাকে কি বলে? সেগুলাকে বলা হয় বাদ পড়ার ভুল আর নীতিগত ভুল। ওকে, বাদ পড়ার ভুল এবং নীতিগত ভুল, কারণ লেখার ভুলটা মাঝে মধ্যে ধরা পড়ে। সো সঠিক উত্তর এটা। এখন দেখো, আরেকটা বিষয় হচ্ছে লেখার ভুল ও পরিপূরক ভুল, নীতিগত ভুল ও লেখার ভুল। আচ্ছা, পরিপূরক ভুলও ধরা পড়ে না, নীতিগত ভুলও ধরা পড়ে না, লেখার ভুলও। এখানে লেখার ভুলটা আসলে দুটো ভুলই বোঝাচ্ছে। লেখার ভুল আবার দুই রকম আছে, তাহলে সঠিক উত্তর তিনটাই হবে, এখানে একটা নেওয়া যাবে না, যেহেতু একটার সাথে আরেকটা অপশন আছে। আমাদের একটা বিষয় হচ্ছে এই যে লেখার ভুল, এটা নিয়ে একটু কনফিউশন আছে অনেক স্টুডেন্টের। আমি একটু বলে দিই, লেখার ভুলটা কিন্তু একতরফাও হতে পারে, দুতরফা হতে পারে। ভুল সংশোধন নিয়ে আলোচনা করতে গেলে আমি সেটা দেখাবো। সো এখানে আমরা দুতরফাই ধরবো, কারণ এটার সাথে আরেকটা নীতিগত ভুল আছে। সো এটা সঠিক উত্তর সবগুলাই হবে। এরপরে একটি হিসাবের যে 120 টাকা যা রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে, সব কিছু ঠিকঠাক হলে রেওয়া মিলের দুই পাশের পার্থক্য কত হবে? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এটা আলোচনা করলে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। রেওয়া মিলের দুইটা পাশ আমরা সবাই জানি, একটা হচ্ছে ডেবিট ভাইয়া আর একটা হচ্ছে কোন ভাইয়া? ক্রেডিট ভাইয়া। এই ডেবিট ভাইয়া এবং ক্রেডিট ভাইয়াকে আমরা অনেকভাবে অনেক নামে জানি। হ্যাঁ, তো যত নামেই জানি না কেন, আমরা জাস্ট একটা বিষয় দেখাবো। মনে করো এখানে ক্রয় আছে 20,000। ওকে, আবার মনে করো এখানে বিক্রয় আছে মনে করো 25,000। ওকে, এরপরে বলছে মনে করো বেতন আছে 5,000। আচ্ছা, 5,000 থেকে 5,000। আবার মনে করো কমিশন আছে 120 না বলছি, কমিশন আছে মনে করো 120। বারটা আছে 120, বারটা এই পাশে লিখলাম। এখন রেওয়া মিলের উভয় পাশে একটু তাকান তো, উভয় পাশে দেখবেন যে 25,120,
120, 25,120 এভাবে থাকে। এখন একটি হিসাবে যে 120 টাকা রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়, যদি এরকম হয় তাহলে কি হবে? মনে করেন যে কোনো এক পাশে আপনি বসান, মনে করেন বার্তার টাকাটা ডেবিটে লেখার কথা আপনি ক্রেডিটে লিখে ফেলছেন, অথবা ক্রেডিটে লেখার কথা আপনি ডেবিটে লিখে ফেলছেন। আমি বিষয়টা আপনাদের আরেকটু ক্লিয়ার করি, তাহলে আরও বেশি ক্লিয়ার হবেন। বিষয়টা কি দেখেন, মনে করেন এই যে এখানে আমাদের যে বারটা আছে, বারটা 120 এখানে লেখার কথা, কিন্তু আমি লিখে ফেলছি কোথায়? আমি লিখে ফেলছি আমার এই পাশে। এখন আগে তো আমাদের সেম ছিল 25,120, 25,120, এই পাশে লেখার কারণে এখানে হয়ে গেছে 25,000, এটা আর থাকবে না, কত হবে? 25,240। আর এই পাশে 120 আর লেখা নাই, তার মানে এই পাশে থেকে যাচ্ছে এখন কত? 25,000। তাহলে 120 যে আপনি কি করছেন, হ্যাঁ 120 আপনি এই পাশে না লিখে, এই পাশে না লিখে আপনি এই পাশে লেখাতে আপনার পার্থক্য হয়ে গেছে কত এখন? 240 টাকা। তার মানে কোনো একটা লেনদেন যদি আপনি ক্রেডিটের পরিবর্তে ডেবিটে লিখেন, অথবা ডেবিটের পরিবর্তে ক্রেডিটে লিখেন, তাহলে আপনার পার্থক্যটা কিন্তু দুইবার হয়। 120, 120, 240 টাকা হয়ে যায়। কিভাবে হয়? দুইটা ভুল হয় এখানে। প্রথম ভুল হচ্ছে আপনি এখানে লেখেন না, এটা একটা ভুল, এটা একবার। আর দ্বিতীয় ভুল হচ্ছে এই টাকাটা উল্টা আপনি বিপরীত পাশে লিখছেন, দুইটা ভুল। সো দুইটা ভুলের কারণে 120 যোগ 120 পার্থক্য হয়ে যাবে 240। তাহলে সঠিক উত্তর এখানে কোনটা হবে? অবশ্যই 240। আই থিঙ্ক আপনারা বিষয়টা ক্লিয়ার। আমি জাস্ট প্র্যাকটিক্যালি ব্যাখ্যা সহ দেখালাম, যে কিভাবে দেখালাম, যে আপনি যখন 120 বারটা এখানে লিখছেন তখন এখানেও 25,120 ছিল, এখানেও ছিল। যখন 120টা আপনি এখান থেকে তুলে এনে এখানে দিয়ে দিলেন তখন এখানে 25,240 হয়ে গেল, আর 120 এখান থেকে চলে যাওয়ার কারণে এখানে হয়ে গেল 25,000। এখন দুইটার মধ্যে পার্থক্য হয়ে গেছে কত? 240 টাকা, অর্থাৎ দ্বিগুণ পার্থক্য সৃষ্টি হয়েছে। সো এই বিষয়গুলোকে আপনাকে একটু মাথায় রাখতে হবে রেওয়া মিলে করতে গেলে। মুনাফা জাতীয় খরচকে মূলধন জাতীয় খরচ এবং মূলধন জাতীয় খরচকে মুনাফা জাতীয় খরচে লিপিবদ্ধ করতে হলে যে ভুলটা হয় সেটাকে আমরা সবাই জানি নীতিগত ভুল। নীতিগত ভুলের মেইন কথা হচ্ছে আপনি বড় অঙ্কের ভুলকে, বড় অঙ্কের লেনদেনকে আপনি বড় অঙ্কের লেনদেনে লিখতে হবে। বড় অঙ্কের লেনদেনকে যদি আপনি ছোট অঙ্কের লেনদেনে লিখেন, অথবা ছোট অঙ্কের লেনদেনকে যদি আপনি বড় অঙ্কের লেনদেনে লিখেন, তখন সাধারণত দুই নীতি। হ্যাঁ, আপনি যদি সম্পদকে ব্যয় মনে করেন, দুইটা কি এক হবে? হবে না। আপনি আয়কে দায় মনে করলে কি হবে? দুই রকম নীতি। সো এই সম্পদকে ব্যয়, আয়কে দায়, হ্যাঁ, এই জিনিসগুলো লেখা হলে যে ভুলটা হয় সেটাকে আমরা বলবো নীতিগত ভুল। করণিক ভুল কত প্রকার? করণিক ভুল মূলত কয় প্রকার বলেন তো? 4 প্রকার। তবে ক্ষেত্র বিশেষে এটাকে 5 প্রকার। আমাদের বইগুলোতে 4 প্রকার আছে, এটাকে আমরা অ্যান্সার দেব। ক্ষেত্র বিশেষে অ্যাডমিশন টেস্টে গেলে আমরা 5 প্রকার শিখাই, যদিও এটা বইতে নাই। নিচের কোনটি করণিক ভুল নয়? মনে রাখবেন, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, লিখার ভুল, তিনটাই হচ্ছে আমাদের করণিক ভুল। কিন্তু নীতিগত ভুলটা করণিক ভুল না। নীতিগত ভুলের কথা একটু আগেও বললাম, যে আপনি বড় অঙ্কের লেনদেনকে ছোট অঙ্কের লেনদেন, ছোট অঙ্কের লেনদেনকে বড় অঙ্কের লেনদেন, অথবা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন, বা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করি। প্রদত্ত কমিশন প্রাপ্ত কমিশন হবে, প্রাপ্ত। হ্যাঁ, প্রদত্ত কমিশনকে আপনি প্রাপ্ত কমিশন হিসাবে লিপিবদ্ধ করেছেন, এটা কি ধরনের ভুল? অবশ্যই এটা হচ্ছে আপনার কি ভুল? লেখার ভুল। তবে এটা একতরফা ভুল হবে। ওকে। উদ্দীপকের দ্বিতীয় ভুলের জন্য রেওয়া মিলে কত টাকা গড়মিল হবে? উদ্দীপকের দ্বিতীয় ভুলের জন্য এখানে কি টাকার পরিমাণ বলা ছিল, তাহলে ভুল আসছে, টাকার পরিমাণটা নাই। যদি 5,000 হয় এখানে 10,000 হবে, দ্বিগুণ হয়ে যাবে। ওকে, ওই যে ডেবিটটাকে ক্রেডিটে লেখার কারণে। অনিশ্চিত হিসাবকে অন্য কি নামে ডাকা হয়? ভাইয়া, অনিশ্চিত হিসাবকে আমরা কি নামে ডাকি? আমি বারবার বলছি, অনিশ্চিত হিসাব একটা সাময়িক হিসাব। এটাকে অনেকে অস্থায়ী হিসাব বা সাময়িক হিসাব অথবা গড়মিল হিসাবও বলে। তাহলে সঠিক উত্তর দেখেন তো কি হতে পারে? অনিশ্চিত হিসাব একটা সাময়িক হিসাব, অস্থায়ী হিসাব, গড়মিল হিসাব। সো সঠিক উত্তর 1, 2, 3। মজা লাগতেছে? এবার আসেন আমাদের অনিশ্চিত হিসাব রেওয়া মিলের কোন পাশে বসে? ভাইয়া, অনিশ্চিত হিসাব রেওয়া মিলের কোন পাশে বসে এটা তো আপনি বলতেও পারবেন না, কারণ যে পাশে রেওয়া মিলের, ধরেন আপনার দুইটা পাশ আছে, হ্যাঁ, যে পাশে টাকার পরিমাণ আপনার কি হবে? ডেবিট এবং ক্রেডিট দুই পাশে আছে, যে পাশে টাকার পরিমাণ কম হবে
ডেবিটে কম থাকলে ডেবিটে বসবে, ক্রেডিটে কম থাকলে ক্রেডিটে বসবে। এখানে আপনার কোনো কিছু বলার নাই। সো অনিশ্চিত ব্যয় মিলের কোথায় বসবে সেটা ব্যয় মিলের উপর ডিপেন্ড করবে, যে পাশে টাকার পরিমাণ কম, অর্থাৎ ডেবিট ক্রেডিট কলামের পার্থক্য নির্দেশ করবে যেই পাশে, সেই পাশে বসবে। কোন ভুলটি অনিশ্চিত হিসাবকে প্রভাবিত করবে বলেন তো? অনিশ্চিত হিসাব হবে মূলত একতরফা ভুলের কারণে, অর্থাৎ যে ভুলের কারণে আমার টাকার পরিমাণে গড়মিল হবে সেটা। একটু দেখেন তো, টাকার পরিমাণে গড়মিল কিন্তু বেদাখিলার ভুলে হবে না, নীতিগত ভুলেও হবে না, পরিপূরক ভুলেও হবে না। এগুলো নিয়ে কথা বলে ফেলছি অলরেডি। শুধু খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করতে গেলে যদি আপনি যোগ বিয়োগে ভুল করেন তাহলে টাকার পরিমাণে ভুল হবে, যার কারণে আপনার কি হবে? অনিশ্চিত হিসাব সৃষ্টি হবে। সো সঠিক উত্তর হচ্ছে এটা, কারণ এটা একতরফা ভুল। জোয়েলের ক্রয় বইয়ের যোগফল 1000 টাকা কম লেখা হয়েছে, সংশোধনী জাবেদা কি হবে? যদিও আজকে সংশোধনী জাবেদা আমি করাচ্ছি না, বাট এই প্রশ্নগুলো পড়ানো উচিত, সেজন্য পড়িয়ে দিচ্ছি। সংশোধনী জাবেদা করার জন্য সবচাইতে সঠিক যেটা, সেই বিষয়টা আমি একটু দেখাই। মনে করেন কোন বইয়ের যোগফল কম লেখা হয়েছে? ক্রয় বইয়ের। আচ্ছা, কালারটা এটা দিই। তো ক্রয় বইয়ের যোগফল যদি কম লেখা হয়, ভালো কথা, কি হবে তাতে? আমি একটু ওকে, ক্রয় বইয়ের যোগফল কম লেখা হয়েছে, একটু খেয়াল করো। তাহলে আপনি কি করবেন? ক্রয় বইয়ের যোগফল আপনি বাড়ান কত? 100 টাকা। তাহলে ক্রয় হিসাব ডেবিট 100। ওকে, আচ্ছা বলুন তো, টাকার পরিমাণ যদি কম লেখা হয় আপনার রেয়ামিলটা কি মিলবে? না, মিলবে না, কখনোই রেয়ামিলটা মিলবে না। যেহেতু রেয়ামিলটা মিলবে না, তার মানে অবশ্যই এক পাশে কি আসবে? অনিশ্চিত হিসাব। শেষ। এত সিম্পলি আপনারা কখনো ভুল সংশোধনী দাখিলা করেছেন? আমার মনে হয় না। তাহলে সঠিক উত্তর কি হবে? সরি, 1000 লিখলাম কেন? 100। সঠিক উত্তর কি হবে বলেন? ক্রয় বইয়ের যোগফল কম লেখা হয়েছে, সেজন্য ডেবিট হবে ক্রয়। 100 টাকা কম লেখা হয়েছে, সো 100 টাকা। ক্রয় হিসাব ডেবিট 100 টাকা। এই যে ডেবিট 100 টাকা। বুঝেছেন কিনা বলেন তো? খুব সিম্পল। আপনাকে একবারে গ্রামার ইউজ করা লাগবে না, আপনি অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে গ্রামার লাগবে না, আপনি জাস্ট চিন্তা করেন, অন্য কিছু না। আমি তো আপনাকে রুলস শিখাই না, রুলস শিখালে শিখাতে পারি যে লেনদেনের যে হিসাবটি যে পাশে বসার কথা সেটি সেই পাশে না বসিয়ে অন্য পাশে বসালে টাকার পরিমাণ কম হলে এক পাশে এটা লিখতে হয়, আরেক পাশে অনিশ্চিত হিসাব লিখতে হয়। আমি কিন্তু রুলস আপনাকে শেখাচ্ছি না, আমি আপনাকে গ্রামার শেখাচ্ছি না। আমি আপনাকে জাস্ট বলতেছি যে ক্রয় হিসাব ডেবিট কেন হচ্ছে? কারণ ক্রয় বইয়ের যোগফলটা কম আছে, এটাকে বাড়িয়েছেন, যেহেতু কম লিখছেন আরেক পাশে অনিশ্চিত হিসাব আসবে। সিম্পল লজিক। শফিকের নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন বিক্রয় বইতে লেখা হয়েছে সংশোধনী দাখিলাকে। পণ্য উত্তোলন যদি করা হয় নিজ প্রয়োজন, তাহলে আমাদের জাবেদা কি হয়? সাধারণত উত্তোলন ডেবিট, খেয়াল করবেন, ক্রয় ক্রেডিট। আজান দিয়ে দিচ্ছে, আমাদের ক্লাসও প্রায় শেষ পর্যায়ে, আলোচনা শেষ করে দিব। কিন্তু আপনি বিক্রয় বইয়ে লিখলে জাবেদা কি হয়? উত্তোলনের স্বাভাবিক নিজ প্রয়োজন উত্তোলন হবে। এটা বিক্রয় বইতে লিখছেন মানে হচ্ছে আপনি কি করছেন? এই যে পণ্য উত্তোলন না করে আপনি কি করছেন? এই ক্রয়ের জায়গায় আপনি বিক্রয়কে ক্রেডিট করেছেন। এখন আপনার ক্রয় যেখানে ক্রয় ক্রেডিট করার কথা সেখানে বিক্রয় ক্রেডিট করেছেন। এখন সংশোধন করতে হলে আপনাকে কি করতে হবে? সঠিকটা সঠিক পাশে রাখেন, উত্তোলন নিয়ে তো কোনো সমস্যা নাই। তাহলে ক্রয় ক্রেডিটই রাখেন। বিক্রয় ক্রেডিট হওয়ার কথা না, কিন্তু ক্রেডিট করেছেন, সো এটাকে মুছে দিতে হবে। তাহলে এটাকে উল্টা করে দেন, ডেবিট করে দেন, তার মানে বিক্রয়কে ডেবিট করে দেন। বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট। দেখেন তো কোথায় আছে বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট? কতে? বুঝেছেন কিনা? না বুঝলেও কিছু বলবো না এখন আর, যেহেতু রেসপন্স আপনারা ওইভাবে করেন নাই। হিসাব বই থেকে কি দেখা গিয়েছে? আসবাবপত্র ক্রয়, হ্যাঁ, 5000 টাকার আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে লেখা হয়েছে। এছাড়া 20,000 টাকার পণ্য বিক্রয় করে বিক্রয় হিসাবে 2000 টাকা লেখা হয়েছে। ক্রয় হিসাবে কত টাকা লেখা হয়েছে সেটা তো বলা নাই। আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে লিখছে। ও আচ্ছা, তাহলে আসবাবপত্র ক্রয় করলে আপনি জাবেদা দিবেন আসবাবপত্র হিসাব ডেবিট। সঠিক জাবেদা দেন আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। কিন্তু আপনি কি জাবেদা দিয়েছেন? ক্রয় হিসাব লিখছেন, মানে ক্রয় হিসাবকে ডেবিট করছেন। আরে ভাই, আসবাবপত্র কিনেছেন, আপনি তো ডেবিট করবেন আসবাবপত্রকে, ক্রয়কে ডেবিট করা যাবে না। যেহেতু ক্রয় ডেবিট করেছেন, এখন ক্রয়টাকে কি করে দেন? ক্রেডিট করে দেন। ওকে, তাহলে সঠিক জাবেদা হবে আসবাবপত্র ডেবিট, সঠিকটা সঠিক পাশে, ভুলটাকে বিপরীত করে দিবেন। তাহলে সঠিক জাবেদা কি হয়?
আসবাবপত্র ডেবিট, ক্রয় ক্রেডিট। ওকে, এরপরে এখানে যে একটা ভুল হয়েছে খেয়াল করো, বিক্রয় করছো, পণ্য বিক্রয় করেছো 20,000 টাকা, কিন্তু বিক্রয় হিসেবে তুমি লিখছো কত টাকা, 2,000 টাকা। কত টাকা লেখো নাই, অবশ্যই 18,000 টাকা লেখো নাই, তাহলে বিক্রয় হিসেবে কত টাকা ডেবিট করা হবে কেন? অনিশ্চিত হিসাবে, ও আচ্ছা অনিশ্চিত হিসাবে, তাহলে বিক্রয় হিসাবে ক্রেডিট করতে হবে কত, 18,000 টাকা। তাহলে সঠিক যাবেটা কি হবে, অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কেন? কারণ এই যে 20,000 টাকা বিক্রয় লেখার কথা, আমি যদি বিক্রয়টাকে ক্রেডিট করি, আপনি নর্মাল যাবেটা কি করবেন, আপনার বিক্রয়টাকে কম লিখেছে তো আপনি বিক্রয় বাড়ান, কত বাড়াবেন, 18,000 বাড়াবেন। কেন 18,000 বাড়াবেন? কারণ বিক্রয় করা হয়েছে 20,000 টাকার পণ্য, কিন্তু আপনি ক্রেডিট পাশে লিখছেন 2,000। বিক্রয় করার কথা, লেখার কথা হচ্ছে 20,000, আপনি লিখছেন 2,000। সো এখন আবার আপনি 18,000 লিখেন, আর যেহেতু 18,000 টাকা কম লিখছেন, আরেক পাশে কী হবে, অনিশ্চিত হিসাব ডেবিট হবে। সো এখানে সঠিক উত্তর কী হবে, ডেবিট হচ্ছে, অনিশ্চিত হিসাবে ডেবিট হবে কত, 18,000, বিক্রয় হিসাবে ক্রেডিট হবে 18,000, এটাই কথা। সো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমরা যতটুকু আলোচনা করেছি আপনারা কি আসলে ক্লিয়ার হয়েছে কিনা আমি জানি না। আজকের ক্লাসে আপনাদের রেসপন্স আমাকে খুব হতাশ করেছে, আমি জানি না আপনারা ক্লাস বুঝতে পেরেছেন কিনা। তবে একটা বিষয় রিকোয়েস্ট করব, ক্লাস যদি এমসিকিউ ক্লাস যদি আপনারা চান, যদি আপনারা ওইভাবে ক্লাস করতে চান, সেক্ষেত্রে ক্লাসগুলোকে আপনাদের অবশ্যই সিরিয়াসলি দেখা উচিত। ক্লাসগুলোকে নিয়মিত আপনাদের ক্লাসে পার্টিসিপেন্ট বাড়ানো উচিত। আমি জানি না যে আপনাদের কাছে ক্লাসগুলো কেমন লাগতেছে, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি যে যাতে করে ভালো একটা রেসপন্স আসে, আপনাদের জন্য যাতে ভালো আসে। ইংলিশ ক্লাস, হ্যাঁ ইংলিশ ক্লাস রুটিন হবে, এখানে সব ক্লাসই পাবেন আপনারা, ইংলিশ ক্লাসের রুটিনটাও দিয়ে দিব। ওকে, এ হচ্ছে বিষয়। তো আজকের মিলে আমরা বেসিক আলোচনার পাশাপাশি এমসিকিউ সলভ করলাম। আশা করি এমসিকিউ যতটুকু সলভ করছি এর বাইরে এমসিকিউ আপনাদের আসবে না। তো সবাই ভালো থাকবেন। আমরা অবশ্যই প্রত্যেক ক্লাসগুলোতে একটু পার্টিসিপেট করব, বন্ধুবান্ধবদেরকে একটু শেয়ার এবং মেনশন করলে ইনশাল্লাহ দেখবেন আপনারা ভালো একটা সার্ভিস আমাদের কাছ থেকে ফ্রিতেই পাচ্ছেন, যেটা আপনি অন্য জায়গায় হয়তো পেমেন্ট দিয়েও পাচ্ছেন না। সো সবাইকে একটু রিকোয়েস্ট করব এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, আর ভালো থাকবেন সবাই। কথা হবে ইনশাল্লাহ আবারও। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ স্যার।